অধ্যাপক গোলাম আজমের লেখা শেখ হাসিনার হিংস্র রাজনীতি বইয়ের এই পর্বে শেখ হাসিনার গণ অভ্যুত্থান আন্দোলন। শেখ হাসিনার সন্ত্রাসীদের তাণ্ডব। সুপ্রিম কোর্টে আওয়ামী আইনজীবীদের তাণ্ডব। শেখ হাসিনার হিংস্র রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি যে কতটা হিংস্র সে বিষয়ে বিস্তারিত প্রমাণাদি ও তথ্যাবলী এ পুস্তিকায় পরিবেশন করা হয়েছে। বিশেষ করে 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পরের দিন থেকে লাঠি বৈঠা লগি নিয়ে সন্ত্রাস করার জন্য তার বাহিনীকে লেলিয়ে দিয়ে হিংস্রতার যে রেকর্ড স্থাপন করলেন তা টিভি চ্যানেলের মাধ্যমে গোটা বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা দারুণভাবে ক্ষুণ্ণ করেছে। শেখ হাসিনার গণ অভ্যুত্থান আন্দোলন। 2004 সালে 30 এপ্রিলের গণ অভ্যুত্থান আন্দোলন চরমভাবে ব্যর্থ হওয়ার পরও 2006 সালের 27 অক্টোবর জোট সরকারের মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত খালেদা নিজামী সরকারকে পদত্যাগে বাধ্য করার উদ্দেশ্যে শেখ হাসিনা বারবার গণ অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিলেন। 2001 সালে যে জনগণ 4 দলীয় জোটকে সংসদ নির্বাচনে 2/3 অধিক আসনে বিজয়ী করল, তারা নিজেদের নির্বাচিত সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য শেখ হাসিনার ডাকে সাড়া কেন দেবে? তাই স্বাভাবিক কারণেই তথাকথিত গণ অভ্যুত্থান আন্দোলন প্রত্যেকবারই শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার সংস্কার আন্দোলন। ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কারণে জনগণের নিকট ইসলাম বিরোধী ও ভারতের দালাল হিসেবে পরিচিত আওয়ামী লীগ 2007 সালের নির্বাচনে বিজয়ী হতে পারবে না বলে আশঙ্কা করেই 4 দলীয় জোটের আদলে সরকারি জোটের বাইরের দলগুলোকে নিয়ে একটি মহাজোট গঠনের প্রচেষ্টা চালায়। উল্লেখযোগ্য কোনো দলই শেখ হাসিনার নেতৃত্বে জোটবদ্ধ হতে সম্মত হয়নি, এমনকি কমিউনিস্ট পার্টিও রাজি হয়নি। শেষ পর্যন্ত 13টি রাজনৈতিক এতিম দল নিয়ে তিনি 14 দলীয় জোটের নেতৃত্ব লাভ করেই সন্তুষ্ট থাকতে বাধ্য হন। নির্বাচনী বিজয়ের সম্ভাবনা না দেখে শেখ হাসিনা নির্বাচন বানচাল করার পরিকল্পনা গ্রহণ করেন। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে আওয়ামী লীগ বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে বিদেশের সহযোগিতায় গণ অভ্যুত্থানের নামে ক্ষমতা দখলের বদ নিয়তে তারা তথাকথিত সংস্কার আন্দোলন শুরু করেন। 2005 সালের 15 জুলাই জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শেখ হাসিনা সংস্কার প্রস্তাবের নামে 31 দফা দাবিনামা পেশ করে সরকারকে হুমকি দেন যে এইসব দাবি না মানলে দেশে নির্বাচন হতেই দেবেন না। এ দেশটাকে তিনি তার পিতার তালুক মনে করেন কিনা জানি না, তিনি যে দাপটের ভাষায় কথা বলেন তাতে মনে হয় তিনিই দেশের কর্তৃত্বের অধিকারী। সংস্কার আন্দোলনের প্রধান দাবি, আগামী 9ম সংসদ নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করবেন এর প্রধান উপদেষ্টা সংবিধান অনুযায়ী যার হওয়ার কথা ছিল, তিনি 25 বছর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালন এবং সর্বশেষ বিচারপতি হিসাবে অবসর গ্রহণ করেন। এর পূর্বে অ্যাডভোকেট থাকাকালে তিনি বিএনপির দলীয় কোনো পদে থাকায় তাকে শেখ হাসিনা কিছুতেই প্রধান উপদেষ্টা হিসাবে মেনে নিতে পারেন না। এটাই তার প্রধানতম সংস্কার দাবি। বিচারপতিগণ নির্বাচনে ভোট দেন, নিশ্চয়ই সব বিচারক একই দলের প্রার্থীকে ভোট দেন না, কিন্তু তারা যে দলকেই ভোট দেন দীর্ঘদিন বিচারপতি হিসাবে নিরপেক্ষ রায় দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে এমন জুডিশিয়াল মাইন্ড গড়ে ওঠে, যার ফলে তারা যে কোনো দায়িত্ব পালনের বেলায় ন্যায় নীতি মেনে চলায় অভ্যস্ত হন। তাই যখন কোনো তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয় তখনই বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়। বিশ্বের সর্বত্রই বিচারকদের এ মর্যাদা স্বীকৃত। শেখ হাসিনা বিচারপতি KM হাসানকে ওই পদে নিয়োগ দেওয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত সন্ত্রাসী তৎপরতা চালান। 2006 সালের 27 অক্টোবর 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পরদিন 28 তারিখে
বিচারপতি KM হাসানের শপথ গ্রহণের মাধ্যমে সরকারি ক্ষমতা হস্তান্তর করার কথা। শেখ হাসিনা 2 মাস আগেই সংবিধানের এই স্বাভাবিক ধারাকে প্রতিরোধ করার জন্য তার দলীয় ক্যাডারদের নির্দেশ দেন যে যদি KM হাসানকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় তবে সারা দেশ থেকে যেন তারা লাঠি, বৈঠা ও লগি নিয়ে ঢাকায় হাজির হয়। এ জাতীয় নির্দেশ গণতন্ত্রে বিশ্বাসী কোনো রাজনৈতিক নেতার মুখ থেকে আসা স্বাভাবিক নয়। তার পিতা শেখ মুজিব পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে ডাক দিয়ে বলেছিলেন, যার হাতে যা আছে তা নিয়ে যেন ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু শেখ হাসিনা দেশের জনগণ ও নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে সন্ত্রাসী ভূমিকা পালনের ডাক দিলেন। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসানের মতো একজন ভদ্রলোক এর মোকাবিলা কি দিয়ে করবেন? 28 অক্টোবর শেখ হাসিনা সন্ত্রাসীদের তাণ্ডব। 27 অক্টোবর 4 দলীয় জোট সরকারের 5 বছরের মেয়াদ শেষ দিন। পরের দিন সন্ধ্যা 8টায় বঙ্গভবনে কেয়ারটেকার সরকার প্রধান হিসাবে বিচারপতি KM হাসানের শপথ অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ক্ষমতা হস্তান্তর হওয়ার কথা। শিডিউল অনুযায়ী বঙ্গভবনে এর প্রস্তুতি সম্পন্ন হলো। সেদিন বিএনপি জনসভা করার উদ্দেশ্যে কর্তৃপক্ষ নিকট থেকে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি নিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ঐতিহ্য অনুযায়ী লাঠি, বৈঠা, লগি নিয়ে আগের রাতেই পল্টন ময়দান দখল করে মঞ্চ তৈরি করে নেয়। পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বহাল রাখার স্বার্থে তাদের ঐতিহ্য অনুযায়ী পল্টন ময়দানে 144 ধারা জারি করে। বিএনপি পল্টন ময়দানের অনুমতি থাকা সত্ত্বেও 144 ধারা ভঙ্গ করে পুলিশের সাথে লড়াই না করে নয়াপল্টনে রাজপথে জনসভা করে। শেখ হাসিনা পুলিশের বেয়াদবি সহ্য করতে রাজি না হয়ে তার লাঠি, বৈঠা, লগি বাহিনীকে পল্টন ময়দানে জনসভা করার উদ্দেশ্যে সারা দিন পুলিশ বাহিনীর সাথে লড়াই করার নির্দেশ দেয়। তিনি জাদ্রেল জেনারেলদের মতো পুলিশের সাথে লড়াই করার যোগ্য একদল মহিলা ক্যাডারও গড়ে তোলেন, যাদেরকে প্রতিটি মিছিলে তৎপর দেখা যায়। ওই দিন অবশ্য পল্টন দখলের জন্য তাদেরকে ময়দানে দেখা যায়নি। পুলিশ বাহিনী পল্টন ময়দান দখল করে রাখায় আওয়ামী লীগ মুক্তাঙ্গনে জনসভা করতে বাধ্য হয়। পুলিশ বাহিনীর গোটা শক্তি পল্টনে ব্যস্ত। বিএনপি জনসভায়ও প্রচুর পুলিশ ও র্যাব পাহারায় ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী জামায়াতে ইসলামীর জনসভা উপলক্ষে বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের স্বেচ্ছাসেবকগণ সমাবেশ স্থলে কর্তব্যরত ছিলেন। মুক্তাঙ্গনে 14 দলের সমাবেশ আর বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের জনসভা। দুটোর দূরত্ব বেশি না হলেও পৃথক পৃথক স্থানে দুটো সমাবেশের মধ্যে সংঘর্ষ বাধা স্বাভাবিক নয়। শেখ হাসিনার সন্ত্রাসীরা পল্টনে সমাবেশ করতে পারছে না, আর জামায়াতে ইসলামী সমাবেশ করছে, এটা তাদের কেমন করে সহ্য হয়? তাছাড়া তাদের ধর্মনিরপেক্ষতাবাদের দুশ্মন হিসাবে জামায়াতে ইসলামীর অস্তিত্ব তাদের ওই মতবাদের পথে সবচেয়ে বড় অন্তরাল বলে তাদের ধারণা। জামায়াতের জনসভা বিকাল 3টায় শুরু হওয়ার কথা, কিন্তু সমাবেশ স্থলের নিরাপত্তা রক্ষার জন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিলেন তাদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা লাঠি, বৈঠা, লগি ও পিস্তল নিয়ে দুপুর 11:30টায় হামলা শুরু করে। স্বেচ্ছাসেবকরা জীবন বাজি রেখে প্রতিরোধ করতে থাকলো যাতে সমাবেশ সফল করা যায়। মঞ্চ থেকে তখন হামদ, নাত ও অন্যান্য ইসলামী গান গেয়ে উপস্থিত কয়েক হাজার শ্রোতাকে তৃপ্তি দান করা হচ্ছে। সন্ত্রাসীরা এক দল প্রতিহত হয়ে ফিরে গিয়ে কিছুক্ষণ পর আরেক দল এসে আক্রমণ চালায়। এমনকি জনসভা চলার সময়ও হিংস্র বাহিনীর হামলা অব্যাহত থাকে। বিকেল 5টায় যখন আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী বক্তৃতা শুরু করেন, তখন নিকটবর্তী উঁচু দালানের ছাদ থেকে হায়েনার দল বোমা ছুড়তে থাকে এবং গুলি বর্ষণ করতে থাকে। 4 দলীয় জোট সরকারের মেয়াদ আগের দিন শেষ হয়ে গেলেও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দায়িত্বশীল পুলিশ বাহিনীর কর্তব্য ছিল হামলাকারীদের দমন করা। 11:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সামান্য বিরতি দিয়ে হামলা অব্যাহত থাকে। পুলিশ তামাশা দেখাই যথেষ্ট মনে করে। ওই দিনের নৃশংস হামলায় ইসলামী আন্দোলনের 6 জন মুজাহিদ শহীদ হন।
এবং প্রায় 600 আহত হন। এখনও 2 জন হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ারে আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং আজ 4 নভেম্বর পর্যন্ত 40 জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টিভিতে প্রদর্শিত হায়েনাদের লাঠি ও বৈঠার আঘাতের করুণ দৃশ্য দেশে ও বিদেশে অবস্থানরত সবাইকে বিমর্ষ ও স্তম্ভিত করে দিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে মানুষ পশুর চেয়েও এতটা হিংস্র হতে পারে, আওয়ামী দুষ্কৃতিকারী গুন্ডারা এর জঘন্য প্রমাণ দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছে, কিন্তু বাংলাদেশের বিদেশি কূটনৈতিকগণ শুধু দুঃখ প্রকাশ করেছেন। বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নিন্দা জানানোর প্রয়োজন মনে করেননি। শেখ হাসিনারা তো নিশ্চয়ই উল্লসিত হয়েছেন এবং এটাকেও তাদের বিজয় মনে করেছে। বিশ্বের অন্য কোনো দেশে শেখ হাসিনার মতো এমন রাক্ষসী ও হিংস্র নেত্রী আছে কিনা আমার জানা নেই। তিনি লাঠি বৈঠা লগি নিয়ে ময়দানে কী উদ্দেশ্যে তার বাহিনীকে নিয়োগ করলেন? এ জাতীয় পশুত্ব প্রদর্শনের জন্য তিনিই এককভাবে দায়ী। এ জঘন্য হত্যাকাণ্ড ও নৃশংসতার 1 নম্বর আসামি তিনি। দুনিয়ায় এর বিচার না হলেও আল্লাহ অবশ্যই এর বিচার করবেন। সুপ্রিম কোর্টে আওয়ামী আইনজীবীদের তাণ্ডব। 2006 সালের 30 নভেম্বর হাইকোর্টের এজলাসে আওয়ামী আইনজীবীদের মর্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এক নির্দেশ দেন। তারা আইনজীবীদের মধ্যে নেতৃস্থানীয়। তারা উচ্চশিক্ষিত, ব্যারিস্টার ও সিনিয়র আইনজীবী। প্রধান বিচারপতির নির্দেশের বিরুদ্ধে তারা আইনগত প্রতিকারের চেষ্টা না করে পেশি শক্তি প্রয়োগ করলেন। এটাই আওয়ামীদের সনাতন মেজাজ। তারা প্রধান বিচারপতির এজলাস ও চেম্বারে এবং অ্যাটর্নি জেনারেল চেম্বারে ভাঙচুর ও তছনছ করে গোটা কোর্ট বিল্ডিংয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তাদের তাণ্ডবে উৎসাহিত হয়ে তাদের সন্ত্রাসী সমর্থকরা নিচে বিএনপিপন্থীদের গাড়ি ভেঙে আগুন ধরিয়ে দেয়। সুপ্রিম কোর্টের আইনজীবীদের মতো উচ্চমানের লোকদের পুলিশ এসে নিয়ন্ত্রণ না করলে তারা হয়তো আরও অনেক কিছু করতে দ্বিধা করতেন না। বিশ্বের ইতিহাসে এমন ঘৃণ্য ও জঘন্য ঘটনার নজির নেই। বিচারকগণের সাথে অশোভন আচরণ করলেও আদালত অবমাননার মামলায় শাস্তি পেতে হয়। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ সম্মানের স্থান। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। জনগণের শেষ ভরসা সুপ্রিম কোর্ট। সরকারি সিদ্ধান্তও সুপ্রিম কোর্ট নাকচ করতে পারে। সংসদে গৃহীত কোনো আইনও সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার দোষে সুপ্রিম কোর্টে বাতিল ঘোষিত হতে পারে। সুপ্রিম কোর্টের উচ্চ মর্যাদা সংবিধানে স্বীকৃত। সরকারের আইন বিভাগ ও শাসন বিভাগ সুপ্রিম কোর্টকে সমীহ করে। রাষ্ট্রের সকল সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করে। আওয়ামী লীগ সুপ্রিম কোর্টে তাদের বর্বরতা ও নৃশংসতার নগ্ন প্রদর্শনী করে তাদের আসল পরিচয় জনগণের নিকট স্পষ্ট করে দিল। অধ্যাপক গোলাম আজমের লেখা শেখ হাসিনার হিংস্র রাজনীতি বইয়ের অডিও বুকটি নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।